নমস্কার। প্রতিদিনের মতন বিকাশ টক শো এর অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। পজিটিভ বার্তার এই যে প্ল্যাটফর্ম, যেখানে আমরা চেষ্টা করছি প্রত্যেক দিন নিত্য নতুন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাতে। বিভিন্ন ফিল্ড থেকে আমরা চেষ্টা করছি এমন কিছু মানুষজনের সঙ্গে আপনাদের সাক্ষাৎকার করাতে, যাদের জীবনের রসদটুকুকে সঙ্গ করে নিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন, পজিটিভ ভাইব নিজেদের মধ্যে নিয়ে তৈরি করতে পারবেন এক গঠনমূলক সমাজ। আজকের এই পজিটিভ বার্তার টক শো এর অনুষ্ঠানে আমরা যাকে পেয়েছি, উনি হলেন ডক্টর শেখ মাহিম আলী। উনি বিশ্বভারতীর এমএসসি টপার। বিশ্বভারতী থেকে পিএইচডি যখন ওনার শেষের দিকে, তখন পিএসসি, এসএসসি ইত্যাদি অনেক রকম সরকারি চাকরিকে ফেলে রেখে উনি কলকাতা ও দুবাই ভিত্তিক এমএনসি এর কর্পোরেট জগতে কেরিয়ার গঠন করতে যান। পিএইচডি অ্যাওয়ার্ড উনি সত্যসাই থেকে করলেও পরিবেশ গবেষণার সম্পূর্ণ কাজটি উনি করেন বিশ্বভারতী থেকেই। এই সময়ে পরিবেশ বিজ্ঞানের গবেষক ও ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করার জন্য হরিহরপুর ফ্রেন্ডস অফ এনভায়রনমেন্ট নামে একটি এনজিও উনি গঠন করেন, যেখানকার উনি প্রেসিডেন্ট, যার কাজ এখন আন্তর্জাতিক স্তরে। এর সাথে সাথেই অবসর সময়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উনি পড়ান। চাকরি ছেড়ে দিয়ে কেরিয়ার কাউন্সিলর এবং মোটিভেশনাল স্পিকার হিসাবে বিভিন্ন স্কুল ও কলেজে সেমিনার করেন। উচ্চ মাধ্যমিক থেকেই সিভিল সার্ভিস ফাউন্ডেশন কোর্সের কোচিং দিতে থাকেন, যার ফলে বহু ছাত্রছাত্রী সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় দক্ষতার সাথে কাজ করছে। বর্তমানে পিছিয়ে পড়া যে জেলা মুর্শিদাবাদ, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে উনি উমরপুর এলাকায় একটি সুবিশাল স্কুল স্থাপন করেছেন, যেখানে পাশাপাশি নিটের কোচিং দেওয়া হয়ে থাকে এবং সরকারি চাকরির কোচিং এরও ওনারা ব্যবস্থা করেছেন। এখানে মুখ্য উদ্দেশ্য হলো সামাজিক দূষণ নিয়ন্ত্রণ করে সকল নৈতিক শিক্ষা, নিজ নিজ ধর্মীয় শিক্ষা দিয়ে সুনাগরিক হিসাবে উনি গড়ে তুলছেন। এমন মানুষকে আমাদের পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্মের বিকাশ টকশোয় পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। পুরো পজিটিভ বার্তার এই টিমের পক্ষ থেকে আমরা ওনাকে আমাদের বিকাশ টকশোর অনুষ্ঠানে জানাই সাদর আমন্ত্রণ। স্যার নমস্কার। ধন্যবাদ। আজকের আমাদের এই পজিটিভ বার্তার যে টকশো এর বিষয়বস্তু, তা হলো পরিবেশ দূষণ এবং সামাজিক দূষণ থেকে উত্তরণের যে পথ, সেই দিশার খোঁজেই আমাদের আজকের কথোপকথন। মূল অনুষ্ঠান পর্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং তার সাথে আপনাদের জানাই, যারা আমাদের এই বিকাশ টক শো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, তারা সরাসরি মেডিকেল কলেজের ব্লক 1-এ যোগাযোগ করবেন পজিটিভ বার্তার অফিসে। এছাড়াও আপনারা 6295890660 এই নাম্বারে কল করেও আমাদের বিকাশ টক শো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আর দেরি করছি না, আমরা মাহিম স্যারের থেকেই শুনবো ওনার জীবন কথা এবং কিভাবে পরিবেশ দূষণ, সামাজিক দূষণ থেকে আমরা মুক্তি পেতে পারি তার উপায়। পরিবেশ দূষণ এবং সমাজ দূষণ নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে বলতে গিয়ে শুরুটা কয়েকটা কবিতার ছন্দের মধ্য দিয়ে করি। ধরা पे चंदा की चांदनी और धरा पे चंदा की चांदनी और गगन पे तारा नहीं मिलेगा। धरा पे चंदा की चांदनी और गगन पे तारा नहीं मिलेगा। कदर जो कुदरत की ना हुई तो कदर जो कुदरत की ना हुई तो कोई नजारा नहीं मिलेगा। धरा पे चंदा की चांदनी और गगन पे तारा नहीं मिलेगा। वो देखो पानी भी बह चला है, वो देखो पानी भी बह चला है। सूखी नदियाँ चिढ़ा रही है, फंसी हो कश्ती जो रेत में तो फंसी हो कश्ती जो रेत में तो कहीं किनारा नहीं मिलेगा। धरा पे चंदा की चांदनी और गगन पे তারা नहीं मिलेगा। এখানে যে লাইনগুলো রয়েছে এটা অনেক লম্বা কবিতা।
এটা পুরোটাই আসলে আমরা যে জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ নিয়ে কথাবার্তা বলছি, এই দূষণের হাত থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে না পারি, তাহলে আজকে যে আহ, চাঁদনি রাত, আজকের যে সুশোভিত সমাজ আমরা চাইছি, যেখানেতে সকলের জন্য বাসযোগ্য করে যেতে পারবো পৃথিবীকে, সেই সমাজটা আমাদের স্বপ্নেই থেকে যাবে যদি না আমরা এই দূষণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। একদমই তাই। পরিবেশ দূষণের এই যে স্যার মূল কারণ, এটা কিভাবে দেখেন আপনারা? বা আপনি কি মনে করছেন যে বর্তমান সমাজে এর প্রতিকার করা কি সম্ভব আমাদের পক্ষে? প্রথমত যদি কারণ সম্পর্কে বর্ণনা করতে যাই, শুধু কারণ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে 6 মাসের একটা ক্লাস, শুধু 6 মাসেরই কোর্স। আচ্ছা। তো সেখানে জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, বিভিন্ন দূষণের কারণ রয়েছে নির্দিষ্ট। কিন্তু যদি মূল কারণ আকারে কোনো কিছুকে অভিহিত করতেই হয়, তাহলে সব কিছুর ভিতরে একটাই অন্তর্নিহিত কারণ রয়েছে, সেটা হলো শিল্পোন্নয়ন এবং নগরায়ন। এবং যেটা করতে গিয়ে আজকে চাষ জমিকে ধ্বংস করা হচ্ছে, সেটা করতে গিয়ে বনভূমিকে ধ্বংস করা হচ্ছে, এটা মূল কারণ। এবং এই কারণটাকে প্রতিহত না করতে পারার কারণ হিসেবে, দায়ী হিসেবে আমরা জনগণ, জনসচেতনতা করতে না পারাটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আর একটা মুখ্য কারণ পরিবেশ দূষণকে আটকাতে না পারা। তবে এটা আমরা অবশ্যই প্রতিরোধ করতে পারবো। তার জন্য আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে, আমাদের দেশেও যথেষ্ট কড়াকড়ি আইনের ব্যবস্থা রয়েছে। সেটা আমরা আমব্রেলা অ্যাক্ট বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টই বলি 1986-এর, অথবা আমাদের হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্টের যে রুলস রয়েছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে রুল রয়েছে, ল্যান্ডফিলের যা রুল রয়েছে, অনেক আইন রয়েছে, এনভায়রনমেন্টাল লজ রয়েছে আমাদের ভারতেও। সেই আইনগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে আমাদের পরিবেশ নিয়ে যে সমস্যা, যে দূষণের সম্মুখীন আমরা হয়েছি, সেখান থেকে উত্তরণের পথ আমরা খুঁজে পাবো। স্যার, আমার দ্বিতীয় যে প্রশ্নে যাব, এই পরিবেশ দূষণের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার মতে সরকারের কোন পদক্ষেপগুলি সবচেয়ে কার্যকরী হতে পারে যাতে পরিবেশ দূষণ রোধ করা যায়? হ্যাঁ, প্রথমত পরিবেশ দূষণ রোধ করার জন্য সরকারের যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে অলরেডি, এবং হুম। যেগুলো আইনত এনভায়রনমেন্টাল যে লসগুলো তৈরি করা হয়েছে, সেগুলোর বাস্তবায়নটাই আমার পক্ষে মনে হয় যে এগুলোই যথেষ্ট পরিবেশ দূষণ থেকে অন্ততপক্ষে আমাদের দেশকে নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে। তাতে আমরা যেমন আর্টিকেল 48 এর কথা বলি, 51 GA, আর্টিকেল 32, আর্টিকেল 21, এখানেতে পরিবেশকে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে উল্লেখিত করা হয়েছে পরিবেশ রক্ষা করাকে, এনভায়রনমেন্টাল প্রোটেকশনকে। তার জন্য প্রায় শতাধিক আইন রয়েছে, যে আইনগুলোকে আমরা যদি বাস্তবায়ন করি, সেটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু এর জন্য দরকার একটাই, আইন রয়েছে কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে না জনসচেতনতার অভাবে। যদি আমরা স্টকহোম কনফারেন্স যেমন 1971 সালে হয়েছিল, তার আগে যে সারা বিশ্বজুড়ে জনসচেতনতা তৈরি হয়েছিল, এটা যদি আমরা আবার করতে পারি, হুম। সরকারি সাহায্যে, থ্রু ভেরিয়াস এনজিওস, যদি মানুষকে আবার অ্যাওয়ার করতে পারি, পাবলিক অ্যাওয়ারনেস এর মাধ্যমে কিন্তু আমরা এই আইনগুলোকে বাস্তবায়ন করতে পারলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার, আমার যে তৃতীয় প্রশ্ন, এখনকার প্রযুক্তি কি পরিবেশ দূষণ কমাতে সাহায্য করছে নাকি যদি এটা আরো বৃদ্ধি পাচ্ছে? কয়েক বছর আগের কথাও যদি বলি, আসলে এটা অনেকটাই নির্ভর করছে আমাদের উপরে। যেমন একটা ছুরি বা চাকুকে তৈরি করা হয়েছে ফল কাটার জন্য, কিন্তু সেটা মানুষকে খুন করার জন্য যদি ব্যবহার করা হুম, হয়, হুম। একটারই দুটো রূপ রয়েছে। তো আমরা যে টেকনোলজি ব্যবহার করছি মানুষের উন্নতির জন্য, সেটা মানুষের অপব্যবহারে যদি কাজে লাগে, তখন সেখান থেকে ক্ষতি হওয়াটা স্বাভাবিক। ঠিক তেমনই প্রযুক্তির যথাযথ ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে সেটা পরিবেশ দূষণকে অনেকটাই আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। বিশেষ করে আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপালসগুলোকে মেনে, হুম। পরিবেশের সমস্ত উন্নয়নের দিকটা মাথায় রেখে আমরা যদি যে কোনো টেকনোলজিকে ইমপ্লিমেন্টেশন করি, এবং তার জন্য এখন অনেক টেকনোলজি আছে যদিও, সেটা আপনি বিভিন্ন গ্রিন এনার্জি বা কার্বন ফুটপ্রিন্টকে কমানোর জন্য যে সমস্ত টেকনোলজির ব্যবস্থা রয়েছে, ইকো ফ্রেন্ডলি বিভিন্ন ইনোভেশন অলরেডি হচ্ছে, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টকে ইমপ্লিমেন্ট করে যত গ্রিন এনার্জি, অল্টারনেটিভ এনার্জি, এগুলো যেভাবে আজকে মানুষের মধ্যে বা সারা পৃথিবীতে যেভাবে বিভিন্ন দেশ, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিগুলো এটাকে ইউজ করছে, তাতে অনেকটাই কিন্তু পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভবপর। কিন্তু সেটা সঠিকভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে, অন্যথায় এই টেকনোলজি সেই ছুরির মতো, চাকুর মতো, আমরা হয়তো আমাদের নিজেদেরই আত্মহানির কারণ হয়ে দাঁড়িয়ে পড়তে পারি। একদমই তাই স্যার। এই যে পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্য পদার্থ
পরিষ্কারের জন্য কি ধরনের পদক্ষেপ আপনি সাজেস্ট করেন? প্রথমত আমাদের মানে এখন আমাদের ভারত সরকারের সংবিধান, ভারতের যে সংবিধান এতটাই সুন্দর যে এখানে আমার মনে হয় যে পরিবেশ নিয়ে এত ভালো আইন আর কোনো দেশেতে নেই। আমাদের যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে হুম, রুলস রয়েছে, যেটা 1989-এ তৈরি করা হয়েছিল, সেটা বারবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখন 2016 সালেরও যে হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্টের যে রুলস রয়েছে, হুম, সেখানে প্রত্যেকটা হ্যাজার্ডাস ওয়েস্টের, বায়োমেডিক্যাল ওয়েস্টের তাদের ট্রিটমেন্টের মেথড, স্টোরেজের মেথড, সেগুলো কি করে ডিসপোজ করা হবে তার মেথড, হুম, হুম, সমস্ত কিছু সুন্দর করে উল্লেখ করে দেওয়া রয়েছে। যদি সেটা আমরা প্রপারলি মেনটেন করি, সেখানেতে আমরা বিভিন্ন ফিজিক্যাল, বায়োলজিক্যাল, কেমিক্যাল যে মেথডগুলো রয়েছে, যেমন হতে পারে আয়ন এক্সচেঞ্জ মেথড, অক্সিডেশন মেথড, রিডাকশন মেথড, পার্টিসিপেশন মেথড, এই মেথডগুলো যদি আমরা ইউজ করি, এবং আলটিমেটলি একটা তো আছেই ইনসিনারেশন, যেটা থার্মাল মেথড আর কি। এর মাধ্যমে আমরা সমস্ত ওয়েস্টগুলোকে কন্ট্রোল করতে পারবো, রিমুভ করতে পারবো পরিবেশ থেকে। এখন দরকার শুধু এটার বাস্তবায়ন সঠিকভাবে। গাছপালা ও বৃক্ষরোপণ এগুলি পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, মানে বৃক্ষায়ন বা সবুজায়ন এর পথে আমাদের, যদি আমরা আমাদের একটা জেনারেশনকে পুরো ব্যবহার করতে পারি, তার বিষয়তে বিস্তারিতভাবে যদি আমাদের কিছু বলেন। বৃক্ষরোপণ আসলে আমাদের পরিবেশ দূষণের যদি আমরা নির্দেশকও বলি, সেটা হচ্ছে গাছপালার হারিয়ে যাওয়া। হুম, কৃষি জমি রূপান্তরিত হচ্ছে শহরে, নগরে বা শিল্পক্ষেত্রে, এবং বনভূমি সেটাও রূপান্তরিত হচ্ছে নগরকে এক্সট্যান্ড করার জন্য, শিল্পোন্নয়ন করার জন্য। তো গাছপালা হারিয়ে যাওয়ার ফলেই আজকে পরিবেশ দূষণের মাত্রা এত মাত্রাতিরিক্ত হারে ছাড়িয়ে গিয়েছে। এটা যদি আমরা একটু ছন্দের আকারে প্রকাশ করি, এটা এরকম হবে: पनाह देते हैं छाँव देते, पनाह देते हैं छाँव देते, সফর মে চলনে কো পাও দেতে। গাছের কথা বলা হচ্ছে, গাছ আমাদের পানাহও দিচ্ছে, হুম, ছায়াও দিচ্ছে, এবং সফরে যাওয়ার সময় আমাদের চলার পথও দিচ্ছে। पनाह देते हैं छाँव देते, सफर में चलने को पाँव देते, हरा भरा ना हो ये जहाँ तो, हरा भरा ना हो ये जहाँ तो, कहीं गुजारा नहीं मिलेगा, धरा पे चंदा की चांदनी और गगन पे तारा नहीं मिलेगा, कदर जो कुदरत की ना हुई तो कोई नजारा नहीं मिलेगा। যেটা দিয়ে শুরু করেছিলাম, হুম, হুম, সেই কবিতারই আর একটা অংশ। এখানেতে আহ, আসলে গাছ নিয়ে যতই বলি, এটা বলে শেষ হবে না। গাছ, একটি গাছ একটি প্রাণ, যেমন আমরা সকলেই জানি। এবং একটা গাছ থেকে আমরা যেভাবে অক্সিজেন পাচ্ছি, যেভাবে আমাদের দূষিত কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে নিচ্ছে, কার্বন ডাই অক্সাইডের সিঙ্ক হিসেবে কাজ করছে, তাতে পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোত্তম যদি কোনো পথ পদ্ধতি উপায় বলি, সেটা অবশ্যই গাছপালা, অ্যাফরেস্টেশন বা বন সৃজন। কিন্তু যেভাবে গাছকে কেটে দেওয়া হচ্ছে, যদিও আমাদের আইন রয়েছে একটা গাছ কাটার পরে তার পরিবর্তে আবার বৃক্ষরোপণ করা, কিন্তু সেই আইনের দিকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা আহ, বৃক্ষ নিধন করেই চলেছি। হুম। যেভাবে আমরা প্রাণী হত্যাকে মহাপাপ আকারে মনে করি, সেইভাবেই যদি আমরা বৃক্ষ ছেদনকে মহাপাপ হিসাবে আখ্যায়িত করতে পারতাম, তাহলে মনে হয় এই সমস্যার সমাধান হতো। বৃক্ষ নিয়ন্ত্রণ, বৃক্ষ রোপণ ছাড়া, বন সৃজন ছাড়া আমাদের পরিবেশ দূষণের বিকল্প, সহজ, দ্রুত পদ্ধতি আর কোনো কিছু নেই। স্যার, পরিবেশ দূষণ রোধে সাধারণ মানুষের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ? সাধারণ মানুষের যে কোনো কাজে অংশগ্রহণ, সাধারণ মানুষ অংশগ্রহণ না করলে সরকার তৈরি হচ্ছে না, সেখানে হুম, সাধারণ মানুষ অংশগ্রহণ না করলে যে আইনই করা হোক না কেন, সেই আইনের বাস্তবায়ন সঠিকভাবে সম্ভবপর নয়। তাই সব থেকে প্রথমে আমার মনে হয় যে সরকারের সব থেকে বেশি যেটাতে গুরুত্ব দেওয়া উচিত, পাবলিক অ্যাওয়ারনেস। হুম, আইন অনেক রয়েছে পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং সেই আইনগুলো আসলে কেন মানুষের তাদের সুরক্ষার জন্যই। পরিবেশ সুরক্ষিত হলে আসলে আমরা কিভাবে সুরক্ষিত থাকব, পরিবেশ দূষিত হলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হব, এ বিষয়ে যদি মানুষকে সচেতন করতে না পারা যায়, তাহলে তারাও সচেতন হবে না, এবং তাদের ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমাদের যে সমস্ত পদক্ষেপগুলো রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা অসচেতন থাকায় আমরাও কিন্তু পরিবেশ দূষণের বিভিন্ন
বিষয়গুলো নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারছি না। তাই সবার প্রথম দরকার পাবলিক অ্যাওয়ারনেস, এবং এটা ছাড়া উত্তরণের কোনো পথ নেই অবশ্যই, যতই আমরা খাতায় কলমে পথ পদ্ধতি লিখে রাখি না কেন। খুব ভালো ভালো লাগছে স্যার আমাদের এই বিষয়গুলি সম্পর্কে জানতে পেরে, এবং আপনি খুব সুন্দরভাবেই বললেন যে সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া যেখানে একদম, সরকার গঠিত হয় না, সেখানে পরিবেশ দূষণ রোধে সবার আগে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। একদম। পরিবেশ দূষণ কমাতে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য কি ধরনের কার্যক্রম করা যেতে পারে, যাতে আমাদের এই কাজটা ত্বরান্বিত হয়? হ্যাঁ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য সবার প্রথমে মানুষের মধ্যে যে জনজোয়ার, জনজাগরণের সৃষ্টি করা দরকার, পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করা দরকার। সেটা পঞ্চায়েত স্তর থেকে শুরু করে একদম ব্লক, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেল, আলটিমেটলি আমাদের জাতীয় স্তরে। সেখানেতে আন্তর্জাতিক স্তরে তো বিভিন্ন প্রোগ্রাম হয়, জাতীয় স্তরেও কম বেশি হয়, কিন্তু পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে জেলা স্তরে প্রশাসনকে পদক্ষেপ নেওয়া উচিত মানুষকে সচেতন করার জন্য, যাতে পরিবেশ দূষণের কারণ কি, এখান থেকে উত্তরণের উপায়গুলো কি কি, হুম। এবং যদি দূষণ হয় তাতে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারবো। এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যাতে পরিবেশ দূষণের শুরুটাই কমে যায়। তাই আগে থেকে যদি আমরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা করতে পারি মানুষকে সচেতন করার মাধ্যমে, তাহলে দূষণ হয়ে যাওয়ার পরে সেটা নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ আমরা গ্রহণ করার চেষ্টা করছি, সেখান থেকে পাবলিককে, জনসাধারণকে আমরা অ্যাওয়ার করতে পারবো। তো শুরুতেই অনেকটা দূষণ আমরা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো, তারপরে যে দূষণ হবে সেই দূষণটা আমাদের যে আইন রয়েছে, যে টেকনোলজি রয়েছে, সেগুলো দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে। আলটিমেটলি আমাদের সরকারকে, প্রশাসনকে নজর দিতে হবে, যাতে আমরা পঞ্চায়েত স্তর, ব্লক স্তর থেকে শুরু করে শহরের সমস্ত জায়গায় সমস্ত নাগরিকের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে পারি পরিবেশ প্রতিরক্ষা কতটা গুরুত্বপূর্ণ। যেরকম ভাবে আপনি বললেন যে পঞ্চায়েত স্তর থেকে, মানে একদম গ্রাসরুট লেভেল থেকে যদি স্টার্ট না করা হয় Yes, সচেতনতামূলক yes, কাজ, তাহলে বোধহয় আমাদের এই কাজ কঠিন হয়ে দাঁড়াবে। তাই right, সাধারণ মানুষের সবার আগে অ্যাওয়ারনেস, আমার মনে হয় যে একদম, স্কুল কলেজ থেকে, একদম স্কুলের প্রাইমারি স্তরে যে বাচ্চারা পড়ছে সেখান থেকে যদি আমরা এটা right, স্টার্ট করতে পারি, right, তাহলে আমাদের কাজটা করতে সহজ হবে। একদম একদম তাই। স্যার, পরিবেশ দূষণের ফলে এই যে মানব স্বাস্থ্য যে ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে, তা নিয়ে আপনি যদি কিছু বলেন। মানব স্বাস্থ্যের বলতে আমরা তো সাধারণভাবে যে সমস্যাগুলো এখন দেখতে পাচ্ছি, সেটা মাথা ধরা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, শরীরে দ্রুত ক্লান্তি চলে আসা হোক ইত্যাদি, এইরকম তো বিভিন্ন সিমটমস তো রয়েইছে। হুম। এবং তার পরেই বায়ু দূষণের জন্য যেমন বিভিন্ন রেসপিরেটরি প্রবলেম, ফুসফুসের সমস্যা, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, আলটিমেটলি ক্যান্সার পর্যন্ত হচ্ছে, হুম। ত্বকের ক্যান্সার, আরো অন্যান্য স্কিন ডিজিজ ইত্যাদি এগুলো হচ্ছে। তো স্বাস্থ্যের সমস্ত দিক থেকে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সব থেকে বেশি আমাদের, শুধু মানুষ নয়, জীবজগতের স্বাস্থ্যহানি, এটাই পরিবেশ দূষণ সব থেকে বেশি ক্ষতির শিকার। সেখানেতে ইন ডিটেল যদি ডেসক্রিপশন দেয়া হয়, একদম আমাদের কোষের ডিএনএ থেকে শুরু করে সেখানে যে মিউটেশন, হঠাৎ করে তার আগমন, ক্ষতিকারক মিউটেশন, যেটার জন্য আমাদের শরীর নেগেটিভলি ইম্প্যাক্ট হচ্ছে, সেখান থেকে শুরু করে একদম ক্যান্সার পর্যন্ত, একদম মারণ ব্যাধি পর্যন্ত, যেটা পরিবেশ দূষণের ফলে আজকে আমাদের মানব দেহ সংক্রামিত হচ্ছে সমস্ত রকমের স্বাস্থ্যের ক্ষতির দিকে। স্যার, সামাজিক সমস্যা তথা ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির জন্য শিক্ষা জগতে আপনি কিভাবে কাজ করছেন? হ্যাঁ, যদিও পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে সবার প্রথম দেখেছি, আমাদের পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে সব থেকে পিছিয়ে পড়া যে এলাকাগুলো, আমাদের এনজিওর মাধ্যমে হরিহরপুর ফ্রেন্ডস অফ এনভায়রনমেন্ট, সেটা হুম। যখন বিশ্বভারতীতে পিএইচডি করি সেই সময় শুরু করেছিলাম। সেখানে আমরা দুইজন মিলে, আমার এক ছাত্র, সেও পিএইচডি করছিল, আর আমার পিএইচডি তখন শেষের দিকে, সেই অবস্থায় দুইজন মিলে একসঙ্গে শুরু করি। তারপর সেখানেতে আমাদের সব গবেষকদেরকে এবং আরো অন্যান্য স্টুডেন্টসদেরকে, বিভিন্ন ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানের স্টুডেন্টসদেরকে ইনক্লুড করা হয়। সেটা আমরা কাজ করতে গিয়ে, সচেতনতার যখন কাজ করতে গিয়েছি, হুম। তখন লক্ষ্য করেছি যে পরিবেশ সচেতনতায় আমরা আহ, বিশেষ করে আদিবাসীদের কাছে একটু বেশি পৌঁছেছি। তাদেরকে ফ্রিতে এডুকেশন দেওয়া থেকে শুরু করে ফ্রিতে পরিবেশের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে গিয়ে আমরা একটা জিনিস দেখেছি, যে মানুষের মধ্যে আগে যেটা ছিল না, এখন জাতিগত বা বর্ণগত বা ধর্মগত যাই বলি না কেন, সেই একটা ভেদাভেদ মানুষের মধ্যে এসেছে। তখন আমাদের মনে হলো যে পরিবেশ দূষণ নিয়ে মানুষকে সচেতন করার সঙ্গে সঙ্গে আমাদের সম্প্রীতি নিয়েও একটু কাজ করা দরকার। হুম। যার ফলে আজকে অবশ্য পরিবেশ দূষণ নিয়ে কাজ করতে গিয়ে ধর্মীয় সম্প্রীতি বা জাতি
বর্ণ নির্বিশেষে মানুষকে এক হয়ে যাওয়ার আহ্বানটাতে আমি একটু বেশি ভূমিকা রাখার চেষ্টা করে থাকি। এবং এর জন্য সেটা বিভিন্ন রকমের প্রতিষ্ঠান, সেটা সংখ্যালঘুদের প্রতিষ্ঠান বলুন বা আমাদের বর্তমানে সংখ্যাগুরুদের প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে আমাদের মধ্যে সৌহার্দ্যের যে বার্তা, সেই বার্তাটাকে আমি দেওয়ার চেষ্টা করি। কারণ আমি যতটুকু বাইবেল পড়েছি, যতটুকু গীতা পড়েছি, যতটুকু বেদ পড়েছি, কোরআন পড়েছি, সব বিষয় হয়তো পাণ্ডিত্য অর্জন করতে পারিনি, কিন্তু কিছু কিছু বিষয় যা পড়েছি তাতে কোনো ধর্মেতেই অন্য ধর্মকে আঘাত করার কথা কিন্তু বলা নেই, এবং সব ধর্মই অন্য ধর্মের মানুষকে সম্মান করে আমাদের বেঁচে থাকতে শেখায়। যদি ধর্ম পালন করতে গিয়ে আমাদেরকে অন্য ধর্মের মানুষকে ছোট চোখে দেখতেই হয়, তাহলে সেই ধর্ম পালন করার থেকে নাস্তিক হয়ে জীবনযাপন করা অনেক ভালো বলে আমার ব্যক্তিগত ধারণা। তো সেই হিসাবে আসলে আমাদের সঠিক ধর্মীয় শিক্ষা, সেটার অভাব থাকার জন্যই আজকে আমাদের এই সম্প্রীতির যে অভাব, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা যে নৈতিক শিক্ষার সিলেবাস আমাদের ক্লাসের মধ্যে রয়েছে, সেই নৈতিক শিক্ষার সিলেবাসটা যথেষ্ট নয় মানুষের মধ্যে সম্প্রীতির বাতাবরণকে ছড়িয়ে দেওয়ার জন্য। এই কারণে আমাদের যেমন স্বাভাবিকভাবেই যে মন্দিরে যায়, সে অন্ততপক্ষে যে মন্দিরে যায় না তার থেকে ভালো বলে আমি মনে করি। যে মসজিদে যায়, সে যে মসজিদে যায় না তার থেকে ভালো মুসলিম বলে মনে করি। যে চার্চে যায় আর যে চার্চে যায় না, তো তাদের মধ্যেও যে চার্চে যাচ্ছে সে ভালো খ্রিস্টান আকারে আমরা মনে করি। এটা মোটামুটি সাধারণ বিষয়। তার সঙ্গে সঙ্গে যেমন ধর্মীয় শিক্ষার একটা দরকার, তার সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষাটা, বিভিন্ন ধর্মে যে সৌহার্দ্যের বার্তা রয়েছে সেই বিষয়ে আমাদের একটু জ্ঞান অর্জন করা দরকার। এই কারণে আমি বিশেষ করে যে স্কুলগুলো আমার দায়িত্বে রয়েছে, এবং আমার নিজেরও স্কুল যেটা তৈরি করা হয়েছে ডক্টর কালাম মডেল মিশন উমরপুরেতে, সেখানেতে একদম বেদের বাণী পড়ানো হয়, কোরআনের বাণী পড়ানো হয়, বাইবেলের বাণী পড়ানো হয়, যেখানেতে আসলে সব ধর্মই যে আমাদেরকে সম্প্রীতির বার্তা দেয় সেই বিষয়টা ছাত্রছাত্রীদের সামনে উন্মুক্ত করে দেয়, যার ফলে তারা একটা উন্মুক্ত হৃদয় নিয়ে বাইরের জগতে মেলামেশা করতে পারে। ধর্ম অনুসরণটা যেটা নিজের ব্যক্তিগত বিষয়, সেটা তারা ব্যক্তিগতভাবে করবে, কিন্তু সব ধর্মই যে আসলে আমাদেরকে সৎ হয়ে থাকতে বলছে, ভালো চরিত্রের অধিকারী হতে বলছে, অপরকে শ্রদ্ধা সম্মান করার কথা বলছে, ছোটদেরকে স্নেহ ভালোবাসা করতে বলছে, এই বিষয়টা আমরা বিভিন্ন ইনস্টিটিউশনে যখন আমরা যাই, সেখানে গিয়েও মানুষদেরকে এই বার্তা দেওয়ার চেষ্টা করি, ছাত্রছাত্রীদেরকেও এই বার্তা দেওয়ার চেষ্টা করি, এবং আমার নিজের স্কুলেও সেই একই রকম বার্তা দিয়ে এটাকে আরো বৃহত্তর আকারে করার চেষ্টা করছি। খুব ভালো লাগছে স্যার আমাদের এই আলোচনা। কারণ যে বার্তা আপনি দিলেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সম্প্রীতির জন্য যে বার্তা দিলেন, পজিটিভ বার্তার এই অনুষ্ঠানে আমরা এই ধরনের বক্তব্যকে তুলে ধরতে পারছি, এর জন্য আমরা আমাদের সংস্থার কর্ণধার ডক্টর মলয়পিত স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আজকের পৃথিবী পরিবেশ এবং সামাজিক দূষণের চরম একটা ক্ষতিকর মুহূর্তের মধ্যে, ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবেশ দূষণ এবং সামাজিক দূষণ মানব জাতির জন্য এক মহা বিপদ হয়ে দাঁড়িয়েছে। তবে এই দুই দূষণ থেকে উত্তরণের জন্য কিছু কার্যকরী পদক্ষেপ আপনাদের মতন মানুষরা গ্রহণ করেছেন, এবং যেভাবে আপনারা সাধারণ মানুষকেও আপনাদের সঙ্গে থাকতে বলছেন, অবশ্যই এটা জনগণের, নাগরিকের, প্রত্যেকটি নাগরিকেরই কর্তব্য। তবেই বোধহয় আমরা একটি দূষণমুক্ত ভারতবর্ষ তথা দূষণমুক্ত পৃথিবী পাবো। একদম। তো পজিটিভ বার্তার পুরো টিমের পক্ষ থেকে আমরা ডক্টর মাহিম আলীকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার এই মহা মূল্যবান সময় থেকে উনি আমাদের জন্য সময় বার করেছেন, এবং সামাজিক দূষণ এবং পরিবেশ দূষণ থেকে মুক্তি পাওয়ার, উত্তরণ পাওয়ার, ঘটানোর পথ উনি আমাদেরকে আজকে দেখালেন। ধন্যবাদ স্যার, ভালো থ্যাংক ইউ। থাকবেন।